তো আজ আমরা গ্রামার বিষয়ে আমাদের প্রথম ক্লাসটি শুরু করতে চলেছি। আমরা বলেছিলাম একের পর এক গ্রামারের সমস্ত রুলস এবং আরো যে সাবজেক্ট ওয়াইজ যে বিষয়গুলো আছে, ইতিহাস ভূগোলের বিভিন্ন বিষয় এবং তার সাথে আরো বাইরের জগতের সম্পর্কে নানা কথা আমরা এই চ্যানেলের মধ্যে দিয়ে তোমাদের কাছে তুলে ধরব। তো তোমরা অবশ্যই প্রতিদিন নিয়ম মতো আমার ভিডিওগুলি অবশ্যই দেখবে। তো আজকে আমরা গ্রামারের প্রথম ক্লাসটি শুরু করতে চলেছি, ঠিক আছে? তাহলে গ্রামার এমন একটা বিষয় যেটা আমাদের শুনলেই কম বেশি সকলেরই সকলের বলবো না, অনেকের হয়তো পছন্দ কিন্তু অনেকের পছন্দ নয়, এমন হতেই পারে, থাকতেই পারে। তো কম বেশি সকলেরই অপছন্দের বিষয় হচ্ছে গ্রামার, ইংরাজি গ্রামার বিশেষ করে। তো ইংরাজি গ্রামারটা কিন্তু অতটাও কঠিন নয়, যতটা তোমাদের কাছে মনে হয় ততটাও কিন্তু কঠিন নয়। কারণ ইংরাজি গ্রামারটা যদি আমরা ঠিকঠাক ভাবে রুলস এবং নিয়ম মতো ঠিকঠাক ভাবে যদি বুঝতে পারি, জিনিসটা টপিকগুলো যদি আমাদের কাছে ক্লিয়ার হয়, তাহলে আমার মনে হয় ইংরাজি গ্রামারটা তোমাদের কাছে অবশ্যই সহজ লাগবে। যেমন অঙ্ক যখন তুমি করতে পারো না তখন তোমার কাছে অবশ্যই কঠিন লাগে, কিন্তু যখন তুমি একটা অঙ্কের নিয়ম সূত্র সমস্ত কিছু বুঝে যাও তখন কিন্তু খুবই সহজ লাগে, করতে মজাও লাগে। ইংরাজি গ্রামারটাও ঠিক সেরকম। তো আজকে আমরা বেশি কথা না বাড়িয়ে আজকে আমরা ইংরাজি গ্রামারের সব থেকে বেসিক জিনিস থেকে সব থেকে অ্যাডভান্স জিনিস এর দিকে আগিয়ে যাব। তো এই জিনিসটা কিন্তু আমি 1 ঘন্টা 2 ঘন্টা বা আমি বললাম তোমাকে 2 দিনের মধ্যে শেষ করে দেবো, এমনটা কিন্তু কখনোই সম্ভব নয়। কারণ ইংরাজি গ্রামারের অনেক বিষয় আছে, অনেক রুলস আছে, অনেক কিছু জানার বিষয় আছে। তো সেগুলো আমাদের সঙ্গে যদি তোমরা জড়িত থাকো ঠিকঠাক ভাবে, তাহলে আমরা কথা দিচ্ছি প্রায় 8 থেকে 9 মাসের মধ্যে গ্রামার সহ সমস্ত রুলস সহ সমস্ত জিনিস, সমস্ত টপিক, এমনকি তুমি নিজেই রাইটিং লিখতে পারবে, রাইটিং বানাতে পারবে, এক গাদা করে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। সমস্ত জিনিস তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা প্রথমেই বলি আমরা গ্রামারের কি কি শিখব। আমরা আমাদের এই সিরিজটাতে গ্রামারের প্রথমে গ্রামার কি, গ্রামারের বিভিন্ন ভাগ এবং আরো গ্রামার সংক্রান্ত বিভিন্ন বিষয়, যেমন পার্টস অফ স্পিচ, এছাড়া ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ডিগ্রি চেঞ্জ, জিরান্ড, এছাড়াও যে সেন্টেন্সের যে আরো প্রকারভেদগুলো আছে, যেমন সাবজেক্ট প্রেডিকেট, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এছাড়া ফ্রেজাল ভার্ব, সিনোনিমস, অ্যান্টোনিমস যে জিনিসগুলো রয়েছে, আমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, সমস্তই আমরা ধীরে ধীরে আস্তে আস্তে আমরা শিখতে থাকবো। যদি তোমরা আমার সাথে এই ভিডিওতে জড়িত থাকো, তাহলে অবশ্যই আমি কথা দিচ্ছি তোমাদের গ্রামার বিষয়ে অনেকটাই সুবিধা হবে, অর্থাৎ অনেকটাই বুঝতে সুবিধা হবে। তো আমরা ইংলিশ গ্রামার কি সে বিষয়ে আজকে প্রথমে জানবো। ইংলিশ গ্রামার আমরা যে কোনো ভাষা ভালোভাবে জানার জন্য, বোঝার জন্য তার কিছু নিয়ম রীতিনীতি থাকে, ঠিক আছে? তাহলে ওই নিয়ম রীতিনীতিগুলো যে বইয়ে লেখা থাকে না, সেই বইটাকে সেই বিষয়ের ব্যাকরণ বা গ্রামার বই বলা হয়। যেমন বাংলা বিষয়ের সম্পর্কে, বাংলা ভাষার রীতিনীতি যে বইয়ে লেখা থাকে, নিয়ম কানুন, বাংলা ভাষার ব্যবহার, নিয়ম কানুন কোনটা কি জিনিস যে বইয়ে লেখা থাকে সেটাকে বাংলা ব্যাকরণ বলা হয়। ঠিক সেরকমই ইংরাজি ভাষার যে রীতিনীতি, নিয়ম কানুন যে বইতে লেখা থাকবে সেটাকে বলা হয় ইংরাজি গ্রামার। তো আমরা এই ইংরাজি গ্রামার পড়বো কেন? এত কঠিন জিনিস, এত বিষয় মনে রাখার এত কষ্ট করে আমরা পড়বো কেন? দেখো, ইংরাজি হচ্ছে এমন একটা ভাষা, এমন একটা ভাষা যেটা তুমি গোটা পৃথিবীর যে কোনো দেশে যাও, যে কোনো রাজ্যে যাও, তোমার ইংরাজি ভাষা তুমি যদি জানো তাহলে তুমি মানুষজনের কাছ থেকে আলাদা একটা সম্মান পাবে। তুমি যে কোনো চাকরি ক্ষেত্রে যাও, সেখানেও তুমি ইংরাজি ভাষা যদি জানো তাহলে তুমি চাকরির যে যাদের আন্ডারে চাকরি করবে তাদের কাছে তুমি আলাদা সম্মান পাবে। অর্থাৎ ইংরাজি হচ্ছে এমন একটা জিনিস যে ভাষাটা কম বেশি নয়, আমি বলবো সকলেরই, আমাদের জেনারেশনের সকলেরই এই ভাষাটা জানা খুবই প্রয়োজন। তোমার একটা ভালো কোম্পানিতে যদি কাজ হয়, তো সেখানে হয়তো তোমার বেতন 10,000, সেখানে তুমি হয়তো নর্মাল বাংলা মিডিয়াম থেকে গেছো, কিন্তু সেখানে তুমি যদি ইংরাজি জানা হিসাবে, ছেলে হিসাবে তুমি পরিচয় দাও, সেই কোম্পানিতেই তোমার বেতন হয়ে যাবে কিন্তু 30,000। তাই ইংরাজি গ্রামার যদি আমরা ঠিকঠাকভাবে জানি তাহলে আমরা ইংরাজি ভাষাতে নির্ভুলভাবে কথাও বলতে পারবো এবং আমরা সঠিকভাবে জীবনের সঠিক পদক্ষেপও নিতে পারবো।
এবং যে কোনো জায়গায় যাই না কেন আমরা, আমাদের কোথাও মাথা নত করতে হবে না। ঠিক আছে, তো ইংরাজি গ্রামার শেখার প্রয়োজনীয়তা। ইংরাজি ভাষাকে শুদ্ধভাবে বলা, লেখা এবং পড়ার জন্য আমাদের অবশ্যই ইংরাজি গ্রামার জানতে হবে। এই ইংরাজি গ্রামারের যে সমস্ত বিষয়গুলোকে, সেগুলোকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। সে ভাগগুলো এই যে তোমরা দেখতে পাচ্ছ, অর্থোগ্রাফি অর্থাৎ বর্ণ প্রকরণ। এখানে বর্ণ অর্থাৎ আলফাবেট অর্থাৎ লেটার লেটার তাহলে প্রত্যেক ভাষার একটা নিজস্ব লেটার আছে, নিজস্ব বর্ণ আছে। বাংলা ভাষায় যেমন অ আ ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত মানে যতটা হয় এগুলোকে বলা হয় লেটার, বাংলা ভাষায় লেটার। ঠিক সেরকমই ইংরাজিতেও এ থেকে জেড এগুলো, এই লেটারগুলো এগুলোকে বলা হয় একসাথে আলফাবেট বলা হয়, সেগুলো আমরা পরবর্তী সময়ে আসবো। তো এই বর্ণ সম্পর্কে যে গ্রামারের যে অংশে আলোচনা করা হয়ে থাকে সেটাকে বলা হয় অর্থোগ্রাফি, যার বাংলা গ্রাফি, যার বাংলা অর্থ হলো বর্ণ প্রকরণ। সেকেন্ড আমরা আসবো ইটিমোলজি। এটিমোলজি উচ্চারণ হচ্ছে এটিমোলজি, ETYMOLOGY। এই এর অর্থ হলো শব্দ ও পদ প্রকরণ। অর্থাৎ ইংরাজি গ্রামারের এই পর্যায়ে অর্থাৎ এটিমোলজি পর্যায়ে আমাদের শব্দ ও পদ প্রকরণ সম্পর্কে আলোচনা করা রয়েছে। শব্দ ও পদ প্রকরণ মানে শব্দ কিভাবে তৈরি হয়, কিভাবে একের বেশি লেটার যুক্ত হয়ে একটা অর্থপূর্ণ শব্দ তৈরি হয়, এগুলো সম্পর্কে এটিমোলজিতে লেখা রয়েছে। তারপরে 3 নম্বরে আসবো সিনটেক্স। সিনটেক্স অর্থাৎ পদ বিন্যাস প্রকরণ, অর্থাৎ পদটাকে যে ভাঙার বিষয়গুলো সেটা আমরা তৃতীয় পর্যায়ে জানতে পারবো। চতুর্থ পর্যায়ে আছে পাংচুয়েশন অর্থাৎ বিরাম চিহ্ন প্রকরণ। বিরাম চিহ্ন প্রকরণ বলতে বোঝায়, ধরো তুমি কোনো একটা সেন্টেন্স লিখছো, সেখানে না আছে কোনো কমা, না আছে কোনো পূর্ণচ্ছেদ, না আছে কোনো বিস্ময়সূচক চিহ্ন, না আছে কোনো প্রশ্নবোধক চিহ্ন, তাহলে সেই জিনিসটা কিন্তু প্রকৃত কোনো এসে বা প্রকৃত কোনো লেটার লেখা হবে না, লেখাটা কখনোই সঠিক হবে না। কারণ ওই পাংচুয়েশন বা বিরাম চিহ্ন প্রকরণ যদি না থাকে তাহলে সেই লেখাটা যথোপযুক্ত হবে না। কোনো ক্ষেত্রেই সেই ভাষাটাকে ঠিকঠাকভাবে ব্যবহার করা যাবে না কোনো পাংচুয়েশন ছাড়া। তুমি যদি কোনোরূপ স্টপ না হয়ে, কি বলবো, যেমন ধরো আমি যদি বলি তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, তোমার ঘর কি, মানে কোনোরূপ স্টপ না দিই, কোনোরূপ থামি, কোনোরূপ চিহ্ন না দিই, তাহলে এর মধ্যে দিয়ে কিন্তু কোনোটাই বোঝানো হচ্ছে না। অর্থাৎ সঠিকভাবে কিন্তু শব্দগুলোকে প্রয়োগ করা যাবে না বিরাম চিহ্ন ছাড়া। তো কোমা, পূর্ণচ্ছেদ যেগুলোকে সেমিকোলন, কোমা, এক্সক্লেমেশন মার্ক, কোশ্চেন মার্ক ইত্যাদি, এগুলো হচ্ছে বিরাম চিহ্ন প্রকরণ বা পাংচুয়েশনের পর্যায়ে পড়ছে গ্রামারে। ফিফথ হচ্ছে প্রসোডি অর্থাৎ ছন্দ প্রকরণ। এটা আমরা প্রসোডি হলো ছন্দ প্রকরণ। অর্থাৎ আমরা কবিতা লেখার সময় কোনো ছন্দ ব্যবহার কিভাবে করব, ছন্দ ব্যবহারের নিয়ম কারণ এই সব প্রসোডিতে লেখা থাকে। তো আমরা ইংরেজি গ্রামারের যে প্রথম ভাগ অর্থাৎ অর্থোগ্রাফি, বর্ণ প্রকরণ, সে বিষয়ে এখন নেক্সট স্টেপে আলোচনা করব। অর্থোগ্রাফি বাকিটা মুছে দিই। অর্থোগ্রাফি আশা করি তোমরা সকলেই জানো ইংরাজি বর্ণমালায় মোট বর্ণ কয়টি, অর্থাৎ বর্ণ প্রথমে জানো কাকে বলে। বর্ণকে ইংরাজিতে বলা হয় লেটার, যার বাংলা অর্থ হলো বর্ণ। অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটাকে বলা হয় এক একটি লেটার, আর এই লেটার গুলোকে একসাথে বলা হয় বর্ণমালা, যার ইংরাজি হলো অ্যালফাবেট। এর বাংলা অর্থ বর্ণমালা। তো এই যে এ থেকে জেড মোট কতগুলি লেটার আছে বলতো? এ থেকে জেড মোট লেটারের সংখ্যা হলো 26টি। মোট এ থেকে জেড লেটারের সংখ্যা হলো 26টি। এই 26টি লেটারকে না আবার দুইটি ঠিক বলবো না, হ্যাঁ আপাতত দুইটি জানি, আমরা দুইটি বলেই জানি, দুইটি ভাগে ভাগ করা হয়েছে। যেমন কতকগুলোকে বলা হয় ভাওয়েল এবং আরো অন্য কতকগুলোকে বলা হয় কনসোনেন্ট। এবারে ভাওয়েল কোনগুলো, কনসোনেন্ট কোনগুলো? আমরা এ থেকে জেড যে 26টি লেটার আছে তার মধ্যে কেবলমাত্র এ, ই, আই, ও এবং ইউ,
এগুলোকে বলা হয় ভাওয়েল। অর্থাৎ একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, টোটাল লেটারের সংখ্যা হচ্ছে 26টা। এই 26টা লেটারকে কিন্তু একসাথে কি বলা হয় বললাম? বর্ণমালা বলা হয়। মনে থাকবে, ইংরেজিতে যেটাকে বলা হয় অ্যালফাবেট। তো এই 26টা লেটারের মধ্যে কিন্তু এই 5টা লেটারকে বলা হয় কি? ভাওয়েল। কি বলা হয়? ভাওয়েল। তাহলে বলো 26 থেকে যদি 5টা লেটারকে বাদ দিয়ে দেওয়া হয় তাহলে পড়ে রইল 21টা। তাহলে অবভিয়াসলি 21টা লেটারকে, বাকি যে 21টা লেটার আছে না, বাকি যে বি, সি, এফ ইত্যাদি এমন করে যে জেড পর্যন্ত যে লেটারগুলো আছে, বাকি যে 21টা লেটার আছে, 21 লেটার, এটাকে একসাথে বলা হয় কনসোনেন্ট। কি বলা হয়? কনসোনেন্ট। বাংলাতেও আমরা দেখেছি স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি ইত্যাদি এই বিষয়গুলো দেখেছি, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ। তো সেরকম ইংরেজিতেও ভাওয়েল এবং কনসোনেন্ট এই দুই ভাগে ভাগ করা হয়েছে ইংরেজি বর্ণমালাকে। তো ভাওয়েল কোনগুলো আরেকবার বলে দিই, এ, ই, আই, ও, ইউ। এবং কনসোনেন্ট কোনগুলো? এই এ, ই, আই, ও, ইউ বাদ দিয়ে বাকি যে 21টা আছে সেটা হচ্ছে কনসোনেন্ট। হয়তো এগুলো অনেকেই জানো, কিন্তু আমরা যেহেতু বললাম যে এই সিরিজটাতে আমরা একদম গ্রামারের যে কিছুই জানে না তার সেই হিসাবে চলবো আমরা, যে আমাদের স্টুডেন্টরা আমরা একদম গোড়ার থেকে একদম উপর পর্যন্ত যাব। মাঝে মাঝে চলে গেলে হবে না। ধরো তোমার দুতলা বাড়ি করবে, নিচের তালাটা যদি বলো যে না আমি মাটি দিয়ে গাঁথনি করবো, তাহলে নিশ্চয়ই সেটা সেটা উপরের তালাটা করা যাবে না, উপরের তালাটা ইট, কংক্রিট, বালি দিয়ে করা যাবে না। ঠিক সেরকমই গ্রামারের যদি বেসিক রুলস গুলো আমরা না জানি তাহলে আমরা গ্রামারের পরবর্তী অংশগুলো আমাদের কাছে আরো জটিল লাগবে। তাই এই জিনিসগুলো শেখা অবশ্যই প্রয়োজন। তাহলে এই ভাওয়েল এবং কনসোনেন্ট সম্পর্কে জানলে, এবারে নেক্সট জানবে সেমি ভাওয়েল সম্পর্কে। এটা হয়তো তোমাদের কম বেশি অনেকেই জানো। সেমি ভাওয়েল কি? সেমি ভাওয়েল ডাব্লিউ এবং ওয়াই, এখানে লিখছি দেখো, ডাব্লিউ এবং ওয়াই এই দুটোকে বলা হয় সেমি ভাওয়েল। আচ্ছা, এটাকে সেমি ভাওয়েল, আচ্ছা একটু সেমি ভাওয়েল, এই দুটোকে সেমি ভাওয়েল বলা হয় কেন? কারণ এইটা যখন কোনো শব্দে ব্যবহৃত হয় না, তখন এটা কখনো কখনো ভাওয়েল রূপে ব্যবহৃত হয়, আবার কখনো কখনো কনসোনেন্ট রূপে ব্যবহৃত হয়। তাই এই দুটোকে বলা হয় সেমি ভাওয়েল। তাহলে কখন ভাওয়েল রূপে এবং কখন কনসোনেন্ট রূপে ব্যবহৃত হয় সেটা আমরা ভালোভাবে জানবো, ভালোভাবে বুঝবো। ডাব্লিউ এবং ওয়াই অক্ষর যখন কোনো পদের প্রথমে বসে, কি বললাম? ডাব্লিউ এবং ওয়াই অক্ষরটা যখন কোনো পদের প্রথমে বসে তখন সেটা কনসোনেন্ট রূপে ব্যবহৃত হয়। তখন মানে প্রথমে বসলে সেটা হবে কনসোনেন্ট। যেমন দেখো, ডাব্লিউ দিয়ে ওয়ার্ড, ওয়াই দিয়ে ইয়েলো, ইটিসি, এগুলোর ক্ষেত্রে ডাব্লিউ এবং ওয়াইটা কিন্তু কনসোনেন্ট, তখন কিন্তু ভাওয়েল নয়। ঠিক এরপর মানে পরবর্তী কখন তাহলে ভাওয়েল হবে? তাহলে এগুলো যদি প্রথমে বসে তাহলে কনসোনেন্ট হবে বললাম। এরপর ডাব্লিউ এবং ওয়াইটা যদি মাঝে কিংবা শেষে বসে, ডাব্লিউ এবং ওয়াইটা যদি মাঝে কিংবা শেষে বসে, তখন সেক্ষেত্রে ওই ডাব্লিউ এবং ওয়াইটা কিন্তু হয়ে যাবে ভাওয়েল। যেমন এক্সাম্পল যদি বলি আমি, ধরো স্কাই, এস কে ওয়াই, দেখো এখানে ওয়াইটা প্রথমে বসেছিল কিন্তু এখানে ওয়াইটা শেষে বসেছে। এখানে প্রথমে বসেছিল বলে হলো কনসোনেন্ট, প্রথমে বসেছিল বলে হলো কনসোনেন্ট, আর শেষে বসেছে বলে হয়ে যাবে ভাওয়েল। ভি লিখে দিলাম, এতে বুঝে যাবে আশা করি। তো ভাওয়েল। আর আরেকটা উদাহরণ দিই, ডাব্লিউ এর একটা উদাহরণ দিই। যেমন ধরো কাউ, সি ও ডাব্লিউ, এক্ষেত্রে দেখো ওয়ার্ড যখন লিখলাম না তখন দেখো ডাব্লিউটা প্রথমে বসলো, তাই এটা হলো কনসোনেন্ট। এবং এক্ষেত্রে ডাব্লিউটা দেখো, ডাব্লিউটা শেষে বসেছে, তখন এটা হয়ে গেল ভাওয়েল। তাহলে কি বললাম? সেমি ভাওয়েল কখন কনসোনেন্ট কখন ভাওয়েল? ডাব্লিউ এবং ওয়াইটা যখন কোনো শব্দের শুরুতে বসবে, ডাব্লিউ এবং ওয়াইটা যখন কোনো শব্দের শুরুতে বসবে তখন সেটা হয়ে যাবে কনসোনেন্ট, তখন সেটা উচ্চারণ হবে কনসোনেন্ট হিসাবে। এবং ডাব্লিউ এবং ওয়াইটা যখন কোনো বাক্যের মাঝে কিংবা হয় মাঝেও হতে পারে এমনকি শেষেও হতে পারে, ডাব্লিউ এবং ওয়াইটা যখন কোনো শব্দের শেষে বসবে তখন সেটা হয়ে যাবে কিন্তু ভাওয়েল, মানে তার উচ্চারণটা হবে ভাওয়েল। করেছিস তো? তো আজকে আমরা যে যে বিষয়গুলো ইংরেজি গ্রামারে শিখলাম সেগুলি হলো, একবার প্রথম থেকে আলোচনা করে নিই।
সেগুলি হলো ইংরাজি গ্রামার জিনিসটা কি, ইংরাজি গ্রামার আমাদের কেন জানা প্রয়োজন, ইংরাজি ভাষার প্রয়োজনীয়তাটা কি, এবং ইংরাজি গ্রামারের যে বিভিন্ন ভাগগুলো আছে, বিজ্ঞানের যেমন বিভিন্ন জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান ইত্যাদি ভাগ হয়, রসায়ন বিদ্যা ইত্যাদি ভাগ হয়, তেমনি ইংরাজি গ্রামারেরও আমরা বেশ কয়েকটা ভাগ সম্পর্কে জানলাম। আমরা ইংরাজি গ্রামার যে প্রথম ভাগ অর্থাৎ অর্থোগ্রাফি বা বর্ণ প্রকরণ সেটা সম্পর্কে জানলাম, আমরা লেটার কটা সেটা জানলাম, আলফাবেট কি সেটা জানলাম, এবং আলফাবেট গুলোকে যে দুই ভাগে ভাগ করা হয়েছে, কিছুগুলো ভাওয়েল কিছুগুলো কনসোনেন্ট, সেগুলো জানলাম যে এ ই আই ও ইউ এই পাঁচটি হলো ভাওয়েল, এবং এ ই আই ও ইউ বাদ দিয়ে যে বাকি 21টা সেটি হলো কনসোনেন্ট, এটা জানলাম। এবং সেমি ভাওয়েল কোনগুলো এবং সেমি ভাওয়েল কখন কখন হয়, অর্থাৎ কখন কখন ডাব্লিউ এবং ওয়াই ভাওয়েল হয় এবং কখন কখন ডাব্লিউ এবং ওয়াই কনসোনেন্ট হয়, আমরা সেগুলো সম্পর্কে জানলাম। তো আজ ভিডিওটা এতদূর পর্যন্তই। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। অবশ্যই পরের ভিডিওর জন্য অপেক্ষা করো। পরের দিনে আমরা যে এটিমোলজি অর্থাৎ শব্দ প্রকরণ, অর্থাৎ শব্দ কিভাবে তৈরি হয়, ওয়ার্ড কিভাবে গঠন হয়, কোনগুলো ওয়ার্ড নয়, সে সম্পর্কে আমরা জানবো। আজকে এই ভিডিওটা মাত্র ইন্ট্রোডাকশন ছিল গ্রামার কি সে বিষয়ে। আমরা আগামী দিনে এর থেকেও আরো ইন্টারেস্টিং জিনিস শিখবো। এগুলো তো একদম বেসিক জিনিস, এর থেকেও আরো জিনিস শিখবে, ইন্টারেস্টিং জিনিস শিখবো। তোমরা অবশ্যই সঙ্গে থাকো, সঙ্গে থাকলে অবশ্যই তোমরা ঠিকঠাক ভাবে আগামী দিনে এগিয়ে যেতে পারবে গ্রামার বিষয়ে। তো পরের দিনে আমাদের আলোচনার বিষয় হবে এটিমোলজি বা শব্দ বা পদ প্রকরণ যেটাকে বলা হয়।